52 থেকে শুরু করে 71, পরবর্তীতে 24, বাংলাদেশের প্রত্যেকটা সংগ্রাম, প্রত্যেকটা অভ্যুত্থানে নারীদের অংশগ্রহণ ছিল একেবারে সম্মুখ সারিতে। কিন্তু প্রসঙ্গটা যখন নির্বাচন, তখন একটা প্রশ্ন কিন্তু চলে আসে, ঠিক এই জায়গাটাতে নারীদের স্বাধীন পার্টিসিপেশন কতটুকু নিশ্চিত করা সম্ভব হয়েছে। সেই প্রশ্নের উত্তর খুঁজতে আমি চলে এসেছি নরসিংদীতে। এখানে মোট 5টা সংসদীয় আসন, যেখানে 19 লক্ষেরও বেশি ভোটার, যার অর্ধেকই কিন্তু নারী ভোটার। আমন্ত্রণ জানাচ্ছি হার ভোটের আজকের আয়োজনে। আজ আমরা কথা বলবো নরসিংদী অঞ্চলের নারী ভোটারদের সঙ্গে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আমি একটা ব্যাপার শুনে এসেছি যে নরসিংদী অঞ্চলে নাকি নারীদের অনেক আধিপত্য আছে, ব্যাপারটা কি সঠিক? না, আমি যদি বলি আধিপত্যটাকে যদি একটু অন্যভাবে বলি সেটাকে বলা যায় যে অবদান আছে। অবদান আছে। এটা নরসিংদী এগিয়ে যাওয়ার ক্ষেত্রে, সমস্ত বাংলাদেশের ক্ষেত্রে নারীদের অবদান ছোট করে দেখার কোনো অবকাশ নাই। তবে নরসিংদী এই জনপদকে উন্নয়ন এবং আরেকটু এগিয়ে দেওয়ার জন্য সেটা নারীদের অবদান কি, এই অবদানটা উত্তরাত্তর বৃদ্ধি পাবে সেই প্রত্যাশা করি, এবং যাদের হাত ধরে বৃদ্ধি পাবে আমরা প্রত্যাশা করি প্রথম ভোটার যারা আছেন, যারা ভবিষ্যৎ বাংলাদেশটাকে গঠন করবেন। আপনাকে দিয়ে শুরু করি। আসন্ন নির্বাচনে ভোট অবশ্যই দেবেন। হ্যাঁ, ভোট দেবেন, সেই ভোটটা কি মার্কা দেখে দেবেন, প্রার্থী দেখে দেবেন, নাকি আপনার ফিউচারটাকে ক্যালকুলেট করে দেবেন? অবশ্যই আমি আমার ফিউচারটাকে ক্যালকুলেট করে দিব। আমি বলতে আমরা সংখ্যাগরিষ্ঠ মানুষ। এখন পর্যন্ত আমরা যাদেরকে দেখছি, যারা নির্বাচনে আসবে ভবিষ্যতে, এখানে নতুন দল খুব একটা পাওয়া যায় না। আমরা আগেও ওনাদের শাসনকাল দেখেছি। এখন আমরা চাই যে গণঅভ্যুত্থান পরবর্তী, জুলাই আন্দোলন পরবর্তী যে সময়টাতে আমরা চাই যে আমাদের বাংলাদেশ নতুন করে সাজুক। সেই ক্ষেত্রে যারা আমাদের প্রতিনিধি, আমাদের সংসদীয় আসনে যারা আমাদের প্রতিনিধি হিসেবে আসছেন, আমি চাইব যে ওনারা যদি ওনাদের পূর্ববর্তী যা কিছু ত্রুটি থাকুক বা ভালো কিছুই থাকুক, ওনারা যাতে আমাদের নতুন বাংলাদেশে নতুনভাবে সাজায়। আমি আপনার প্রজন্মের প্রতিনিধিদেরকে একটা প্রশ্ন কমন জিজ্ঞেস করছি সব জায়গাতেই। সেই প্রশ্নটা হচ্ছে, আপনি যে ভবিষ্যৎ বাংলাদেশের কথাটা বলছেন, বা আপনি আপনার নিজের ভবিষ্যতের কথা যেটা বলছেন, সেই ভবিষ্যৎটা কি আপনি ভবিষ্যৎ বাংলাদেশে সত্যিকারের অর্থে দেখতে পান, নাকি আপনার পাসপোর্টে দেখতে পান? অবশ্যই আমি আমার বাংলাদেশেই দেখতে চাই। আমরা তো আমাদের বাংলাদেশের ইতিহাসে যখন দেখি যে 52 বলেন, 71 বলেন, বা এখন যে 24-এর অভ্যুত্থান, এখানেই বলেন যে প্রত্যেকটা সময় স্টুডেন্ট বা আমরা যারা নতুন প্রজন্ম আছি, আমরা কিন্তু একটা বড় একটা অংশ এইসব আন্দোলনের সাথে যুক্ত ছিলাম। আমরা 24 গণঅভ্যুত্থানে দেখলাম যে আমাদের নারী যারা ছিল, নারীরা কিন্তু এখানে অনেক বেশি পার্টিসিপেট ছিল। নারীরাই দেখা যায় যে রুকেয়া হল থেকে যখন নারীরা বের হয়ে আসলো, তারপরেই কিন্তু ছেলেরা আসলো। তো এইখানে দেখব যে আমরা যারা নারীরা আছি, যে আমাদের নতুন বাংলাদেশে যারা প্রতিনিধি আসবে, আমাদের নারীদের কথা অবশ্যই তারা চিন্তা করবে। আমরা সেরকম প্রার্থী প্রত্যাশা করছেন। আপনি তো একজন ক্রীড়াবিদ, প্রথমবারের মতো ভোট দিচ্ছেন। প্রথম ভোট দেওয়ার সময়টা কি আশা বেশি নাকি সন্দেহ বেশি? আমার এখন আশাই ছিল বেশি, কারণ ফার্স্ট টাইম তো আমি ভোট দেবো, আমি কোন সময় ভোট দেই নাই। তা আমার এখন আগ্রহীটাই বেশি যে আমি এখন ভোট দেব। ভোট দেবেন আগ্রহ বেশি। এখন এই যে ভোটটা যে আপনি দেবেন, একটু সত্যিকারের অর্থে একটা কথা বলেন, সেটা কি পরিবার থেকে যাকে ভোট দিতে বলবে তাকে ভোট দিবেন, নাকি আপনি আপনার নিজের মতো যাচাই বাছাই বিবেচনা করে দেবেন? আমি আমার নিজের মতো যাচাই করে তাকেই ভোট দেব। কেমন প্রার্থী চান, কেমন প্রার্থীকে ভোট দিতে চান? কেমন প্রার্থী, যেমন যে আমাদের নারীদের কিন্তু এখন বেশি একটা কিন্তু ভালো দিক নেই। মানে ভালো দিকটা নেই, মানে যে নারীরা একা একা কোনো জায়গায় বের হতে পারে না। কারণ এখন যেই মানে জেনারেশন, তো এখন কেউ মনে হয় না যে একা বের হতে পারে। তার জন্য আমি এমন কাউকে চাই যেমন যে নারীরা একা বেরোতে পারে, একা সব কিছু করতে পারে। তার মানে আপনি নিরাপত্তার প্রসঙ্গটা নিয়ে কথা বলছেন সবচাইতে বেশি। আপা, এই জায়গা থেকে যদি একটু আপনার কাছে আমি জিজ্ঞেস করি, সেটা হচ্ছে যে বাংলাদেশে 2 জন নারী প্রধানমন্ত্রী ছিলেন বিগত সময়গুলোতে, অনেক দিন তারা রুল করেছেন। এখনও যদি ওর কাছ থেকে এই কথাটা শুনতে হয় যে নারীরা নিরাপদ না, বা আমাদের বাংলাদেশের পরিবেশটা নারীবান্ধব না, এই দুঃখবোধের জায়গাটা আসলে কেন? না, এই কথাটা আমরা নারীরা শুনতে চাই না। একজন ছেলে যদি রাত 12টায় বের হতে পারে, আমরা নারীরা কেন বের হতে পারি না? আমার বাবা অসুস্থ হলে, আমার হাজব্যান্ড অসুস্থ হলে আমরা কেন হসপিটালে নিয়ে যেতে পারি না? আমরা এই সাহস করি না। আমি আমার মেয়েকে কেন বাইরে যেতে দিতে পারি না কোনো প্রয়োজনে রাতে? তো এই জায়গাটা থেকে আমরা বের হয়ে আসতে চাই। আমরা নিজ থেকে পরিবর্তন হতে হবে। এটা সরকার এসে পরিবর্তন করে দিতে পারবে না। এটা পরিবার থেকে শিক্ষাটা এমনভাবে ছেলেদেরকে তৈরি করতে হবে, সবাইকে শিক্ষাটা দিতে হবে যে ওরা আমাদের
কাছের লোক, ওরা আমাদের বোন, ওরা আমাদের মা, ওরা আমাদের স্বজন, ওদেরকে নির্বিঘ্নে চলার স্বাধীনতা আমরাই দিতে হবে, পুরুষরাই দিতে হবে, না হয় তারা চলতে পারবে না। এটা আমাদের সরকারিভাবেও আইনগত দিক থেকে আরেকটু কঠোর হলে ভালো হয়, এবং এই বিচারগুলি লং টাইম প্রসেসিংয়ে না গিয়ে শর্ট সময়ে যদি এই বিচারগুলি করা হয়, নারীরা ধর্ষিত হলে বা নারীরা কোনো কারণে যদি কোনো জায়গায় অত্যাচারিত হয়, সেই বিচারগুলি খুব অল্প সময়ে যদি হয়, তাহলে পুরুষরা শিক্ষা পাবে, ছেলেরা বা আমাদের সমাজে যারা এই কুকর্মগুলি করে থাকে তারা সুশিক্ষায় শিক্ষিত হবে যে না, আমাদের এইগুলি করা যাবে না, তারা ভয় পাবে, এই খারাপ কাজগুলি থেকে বিরত থাকবে। আপা, নরসিংদী একটা বিজনেস হাব। একটু আগেই আমরা শুরুতে কথা বলছিলাম যে এই অঞ্চলটাতে নারীদের অবদানটা অনেক, এই অঞ্চলটাকে প্রসিদ্ধ করার জন্য আসন্ন নির্বাচনে কেমন প্রার্থী চাচ্ছেন? যেহেতু এই অঞ্চলটা বিজনেস হাব, আপনি নিজেও একজন উদ্যোক্তা, আসন্ন নির্বাচনে আপনি কেমন প্রার্থীকে ভোট দিতে চান যাতে এই সেক্টরটা আরও উত্তরোত্তর উন্নতি হয়? আমি অবশ্যই উদ্যোক্তা হিসেবে চাইব নারী বান্ধব সরকার, যারা নারীর উন্নয়নে আরও বেশি কাজ করবে। আমি একটা জিনিস ফিল করি, সেটা হচ্ছে যেমন এখানে নরসিংদীতে ভিন্ন জেলার নারীরা এসে বিভিন্নভাবে বিজনেস করছে। তারা যদি ব্যাংকে ঋণ নিতে যায়, লোন নিতে যায়, সেই ক্ষেত্রে দেখা যায় তাদের নিজস্ব সম্পদ নেই এখানে, তারা বিভিন্ন কারণে লোন পায় না। তো এই ছোট ছোট নারী উদ্যোক্তারা কিভাবে সহজে ঋণ পেতে পারে, এই বিষয়টা যদি নতুন সরকার যারা এই গঠন করবে তাদের কাছে এই একটা অনুরোধ থাকবে আমার, ভিন্ন জেলার নারীরা বা মেয়েরা যারা এখানে বিজনেস করছে তাদের মানে ব্যাংক ঋণটা যাতে সহজভাবে দেওয়া হয় সেই বিষয়ে দৃষ্টি রাখার জন্য আমি সরকারের কাছে অনুরোধ করব। এবং আমি সেরকম মানে প্রার্থীকে ভোট দিব যিনি, এটা আমার ব্যক্তিগত মতামত, যে যিনি শিক্ষা এবং স্বাস্থ্য খাতে বেশি কাজ করবে এবং নারী উদ্যোক্তাদের জন্য কাজ করবে, নারীরা অবাধে চলাফেরা করতে পারবে সুন্দর সাবলীলভাবে। এটি আমার নিরাপত্তা প্রসঙ্গটা আপনিও বলেছেন। আপা, আপনি তো অনেক প্রান্তিক অঞ্চলের মানুষের সঙ্গে কাজ করেন, অনেক মানুষের সঙ্গে আপনার কথা বলা হয়, একটা সত্যি কথা বলেন, সেটা হচ্ছে যে একদম প্রান্তিক অঞ্চলের মানুষ যারা, আমরা বলি যে তারা অনেক সরল সোজা মানুষ, তারা নির্বাচনের সময় আসলে ভোটটা কি দেখে দেয়? তারা কি মার্কা দেখে দেয়, নাকি প্রার্থীদের মিষ্টি কথায় প্রভাবিত হয়, নাকি তারা অনেক বেশি মাত্রায় সরল যে অনেকে ভোটও দিতে যায় না? আপনার অবজারভেশনটা কি? আসলে সত্যিকার অর্থে প্রান্তিক এলাকার যে নারীরা আছে তারা প্রথমত হলো তাদের মধ্যে শিক্ষাটা নাই, তারা নিজের থেকে একটা জ্ঞান করে এটা পারে না যে আমরা কাকে উপযুক্ত প্রার্থীকে আমরা ভোটটা দিতে পারবো কিনা, ওরকম ধরনের তাদের ভিতরে একটা জ্ঞান আসে না, যার জন্য তারা নিজের যুক্তিতে ভোট দিতে পারে না। প্রায় ভোটটাই দেখা গেছে তার অনেকের মধ্যে থেকে তাদের দেওয়া হয় না, দিতে পারেন না গিয়ে ওই এলাকায় যে ভোট কেন্দ্রে গিয়ে তারা যাবে। অনেক এমন কিছু কিছু এলাকা আছে ওইখান থেকে আসা যাওয়ার রাস্তার সুব্যবস্থা থাকে না, তাদের কাছে অনেক আছে নারীদের মধ্যে যে তাদের এখনও আইডি কার্ডই হয় না, যার জন্য তারা সঠিকভাবে গিয়ে ভোটটা দিতে পারে না। তবে আমার মতে তাদের যে প্রান্তিক এলাকার নারীরা আছে ওই ক্ষেত্রে দেখা গেছে তারা বিশেষ করে অন্যের কথাই ভোটটা দেয় বেশি। তা আমি চাই যারা প্রান্তিক এলাকায় আছে তাদেরকে যেন ওরকমভাবে প্রশিক্ষণ দিয়ে তাদেরকে তৈরি করা উচিত যে তারা নিজের ভালোটা নিজে বুঝতে পারে, নিজের ভালোটা যে বুঝতে পারবে তাহলে অন্যেরটাও তারা কিছুটা হলো যাচাই বাছাই করতে পারবে। তাদেরকে ওইরকম ধরনের কিছু একটা প্রশিক্ষণের ব্যবস্থা করা দরকার, তাদেরকে ওইরকম ধরনের নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করা দরকার। তারপরে আরেকটা দেখা গেছে যে আমরা ভোট যে দিব, যেমন আমরা থাকি নরসিংদীতে, আমাদের কিছু কিছু কর্মীদের জেলা হলো কুষ্টিয়া, নোয়াখালী, এক জেলা থেকে আরেক জেলায় নির্বাচনের সময় একদিন মাত্র সময় থাকে যে ওই নির্বাচনের দিন বন্ধ থাকে, কিন্তু অনেকে দেখা গেছে একদিন সময় করে তারা ওই কর্মস্থল থেকে তাদের নিজের জায়গায় যেতে পারে না, গিয়ে তারপরে নিজের ভোটটা তারা নিজের মতো করে দিতে পারতেছে না। আমি চাই তাদের জন্য এরকম একটা ব্যবস্থা করুক যে ডেরে ভোটটা থাকে তারা যে দূরত্ব এলাকাটা আছে ওই এলাকাটা থেকে গিয়ে তারা যেন নিজ কর্ম এলাকায় পৌঁছাতে পারে এবং নিজের মতো করে তারা ভোটটা দিতে পারে। থ্যাংক ইউ সো মাচ আপনার এই থটের জন্য। ম্যাম, আপনি তো একজন শিক্ষক, আপনার কাছে আমি একটু গুরুত্বপূর্ণ প্রশ্নই করতে চাই। সেই গুরুত্বপূর্ণ প্রশ্নটা হচ্ছে, পরীক্ষার হলে যখন আপনারা নকল ধরেন শিক্ষার্থীদের, তাদের একটা পানিশমেন্টের ব্যবস্থা থাকে, নির্বাচনেও তো নকল হয়, নির্বাচনে নকলের কি আসলে পানিশমেন্টের ব্যবস্থা আছে আমাদের দেশে? কারণ অনেক শিক্ষকরা কিন্তু আবার প্রিজাইডিং অফিসার হিসেবেও কাজ করেন, ইনফ্যাক্ট নকল ধরলে সে নকলটার কথা কি বলা যায় আদৌ? আমি এখানে একটু বলি যে অত্যন্ত দুঃখের সাথে বলছি যে
নকলজি আপনি বললেন যে শিক্ষক হিসাবে যে পরীক্ষার হলেও নকল হয়, এটা আসলে অনেক আগের একটা প্রচলন কথা এবং কম বেশি হয়, কিন্তু এটা অনেক কমে এসেছে। মাশাআল্লাহ। এটা শিক্ষার ক্ষেত্রে কমে এসেছে, কিন্তু আমি অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মনে বলছি যে নির্বাচনের ব্যাপারে এই ফুল আস্থা নিয়ে আমি আপনাকে আনসারটা করতে পারছি না, যে নির্বাচনে কারচুপি হয় না। হ্যাঁ, এটা হয়। এবং ওই আপনি বললেন যারা আমরা আসলে যুক্ত থাকি নির্বাচনের কাজের সাথে, এবং আমরা এটা দেখি যে কী ধরনের কারচুপি বিগত দিনগুলোতে হয়ে আসছে, এবং এখানে আমাদের আপনি যেটা বললেন যে পানিশমেন্ট বা শাস্তির কোনো ব্যবস্থা আছে কিনা, রাষ্ট্রীয়ভাবে এটা একদমই নেই। আমি এটার প্রতিফলন দেখি নাই, হয়তো আছে, অবশ্যই যে কোনো খারাপ কাজের একটা রাষ্ট্রীয়ভাবে এটার অবশ্যই শাস্তির মানে ব্যবস্থা আছে, কিন্তু আমি এটা হতে দেখিনি। যে আশা নিয়ে আমরা ভোটের কাজে যুক্ত থাকি এবং ভোট দিতে আসি, যখন এই কাজগুলো দেখি যে সুষ্ঠুভাবে হচ্ছে না, তখন আসলে মনটা ছোট হয়ে যায়, কারণ আমাদের সম্ভাবনাময় দেশ বাংলাদেশ। এবং আমি একজন শিক্ষক হিসাবে, সাংস্কৃতিক কর্মী হিসাবে আমি আশা করি যে আমাদের দেশটা আসলে এত বেশি সম্ভাবনাময়। এখানে যদি যারা এই রাজনৈতিকভাবে দেশটাকে পরিচালনা করেন, তারা যদি একটু সৎভাবে এবং মমতা দিয়ে তাদের দৃষ্টিভঙ্গি যদি একদম দেশের স্বার্থে কাজ করেন, আমার মনে হয় যে আমাদের এই জনপদ, আমাদের বাংলাদেশ, এবং আমি যে নরসিংদী থেকে কথা বলছি, যে নরসিংদীর জনপদের মানুষ অত্যন্ত পরিশ্রমী এবং অত্যন্ত সাহসী মানুষ। হ্যাঁ, তো এইখানে আমি আমার জনপদ নরসিংদী জনপদের জন্য এটা আশা করব যে আগামী নির্বাচনে প্রতীক দেখে ভোট না দিয়ে, মানুষ দেখে ভোট দিয়ে, এবং সেই ভোটে যদি কোনো রকম কারচুপি হয় এবং ভোটের ব্যবস্থা যদি সুন্দর না হয় এবং আমাদের সন্তোষজনক না হয়, এটার যে রাষ্ট্রীয় যে শাস্তির ব্যবস্থা আছে আর যদি কম থাকে, আমি একজন মানুষ হিসাবে প্রথম আশা করব, সচেতন মানুষ হিসাবে, যে এটার যেন একটা কঠোর আইন হয়, যে নির্বাচনের সুষ্ঠু ব্যবস্থা। আমি মনে করি রাষ্ট্রীয় নির্বাচন যেটা আমাদের দেশ পরিচালনা করবে আগামী 5 বছর, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। হ্যাঁ, সেই বিষয়টা যেন খুবই সঠিক এবং কার্যকরী হয় আর কি, সেটা আশা করি। আরেকটা প্রশ্ন চলে আসে, আপনারা শিক্ষক যেহেতু, ক্লাসে অ্যাটেন্ডেন্স যদি না থাকে শিক্ষার্থীদের মার্কস কিন্তু কাটা যায়। জি, অবশ্যই। যারা পলিসি মেকার হবে বা যারা মেম্বার অফ পার্লামেন্ট হবে, তাদেরও কি এরকম অ্যাটেন্ডেন্সের সিস্টেমটা থাকা উচিত বলে আপনার কাছে মনে হয়, বা সেটা নিশ্চিত করার জন্য কি করা উচিত? আমরা বলি যে হাজিরা খাতা, হাজিরা খাতায় যদি শিক্ষার্থী উপস্থিত থাকে, আমরা বছরের শেষে আমরা ওটা মার্কসের সাথে, মূল মার্কসের সাথে একটা যোগ করি, এবং আমরা একটা পুরস্কারের ব্যবস্থা রাখি যে এই শিক্ষার্থী প্রতিদিন উপস্থিত ছিলেন। তো আমি তো মনে করি যে প্রথম এই জায়গাটাই হওয়া উচিত আমাদের। হ্যাঁ, যে আমাদের যে রাষ্ট্র গঠন করবেন, যারা এরকম গুরুত্বপূর্ণ পদে বসবেন, হ্যাঁ, যারা আমাদের এখন ডোর টু ডোর আসবেন আমাদের সাথে কথা বলার জন্য, আমরা তাদেরকে বিগত দিনে অনেকেরই দেখেছি যে এই প্রতিশ্রুতি ওনারা রক্ষা করেন নাই। অনেকেই করেছে, অনেকেই করেন নাই। আমি আমার নরসিংদীর কথা যদি বলি, তাহলে আমার মনে হয় যে এই জিনিসটা অনেক বেশি এটা স্বচ্ছতা থাকা উচিত, যে এই যে হাজিরা খাতা, যে হাজিরা এই এলাকাতে, যার যে নির্বাচনী এলাকা, বিভিন্ন বিষয়ে পর্যবেক্ষণ করে ওনারা যারা জনপ্রতিনিধি থাকবেন, তাদের হাজিরাটা খুবই গুরুত্বপূর্ণ হাজিরা, সেই কথাটা ম্যাম বলেছেন। আপা, আপনি নিজেও তো রাজনীতির সঙ্গে জড়িত, একটা বিষয় আমাকে বলবেন, সেটা হচ্ছে রাজনীতিবিদরা কি বেসিক্যালি তারা সমালোচনাটাও শোনে, নাকি শুধুমাত্র প্রশংসাটাই শুনতে অভ্যস্ত? যারা প্রকৃত রাজনীতিবিদ, এরা মানুষের যা সমস্যা আছে সমস্যা শুনে যারা সমালোচনা করে, ওগুলা শুনে তারপরে ওদের মেধা প্রজ্ঞা দিয়ে ওরা সমস্যা সমাধানের চেষ্টা করে। সমস্যা সমাধানের জন্য যা করতে হয় ওগুলাতে থাকে। আপা, আরেকটা প্রশ্ন চলে আসে যে ইউরোপ আমেরিকাতে আমরা একটা কালচার দেখি যে যারা রাজনীতিবিদ আছেন, যারা প্রার্থী আছেন, তারা পাবলিককে স্যার বলে সম্বোধন করে। বাংলাদেশের ব্যাপারটা আমরা উল্টো দেখি যে পাবলিকের রাজনীতিবিদকে স্যার বলে সম্বোধন করতে, দূরত্বটা আসলে এতখানি থাকে। আপনার কাছে কি মনে হয় যে এই দূরত্বটা কমিয়ে আনাটা খুব জরুরি, কিংবা আসলে কাকে স্যার বলা উচিত? অ্যাকচুয়ালি তো স্যার তেমন একটা বলা হয় না, আমরা তো এটা দেখি না। হ্যাঁ, সবাই তো ভাইই বলে, সবাই কাছে আসতে পারে। হ্যাঁ, অবশ্যই রাজনীতিবিদ যারা আছে
কাছাকাছি আমাদের যে নেতা আছে খায়রুল কবির খোকন ভাই, নরসিংদী সদর 1 আসন থেকে উনি মনোনীত প্রার্থী। উনি অত্যন্ত আন্তরিক মানুষ। উনি মাস্টার ডিগ্রি পাস, 90 গণ আন্দোলনের উনি মহানায়ক, উনি যুগ্ম মহাসচিব, উনি সাবেক এমপি ছিলেন। হ্যাঁ, তো এখন উনি প্রার্থী। উনি ডোর টু ডোর যাচ্ছে, যারা ভোট দিবে ওদের সাথে খুব আন্তরিকভাবে সম্পর্ক রাখছে। উনি সামাজিক সব কাজে থাকে, সম্পৃক্ত থাকে। 31 দফা বাস্তবায়নের জন্য নারীদের যেই নারীদেরকে অনেক করেছে, কি মূল্যায়ন করেছে। শিক্ষিত নারী পারে শিক্ষিত সমাজ গঠন করতে, শিক্ষিত মাই পারে শিক্ষিত কি বলে সমাজ গঠন করতে। আপনি শিক্ষিত জাতি গঠনের দিকে জোর দেওয়ার কথাটা বলছেন এবং সেটা এই অঞ্চলের জন্য অনেক প্রাসঙ্গে। আমি আপনার কাছে আবার ফিরবো আরও বেশ কিছু কথা নিয়ে। আপা, কয়বার ভোট দিছেন এখন পর্যন্ত? 2বার দিছি। 2বার ভোট দিছেন। আচ্ছা, আপনি আমার এটা বলবেন যে আপনার এমনিতে সমস্যাটা কোথায়? আপনার শারীরিক পায়ে আপনার সমস্যা। আচ্ছা, এই যে আপা যেমনটা বললো যে রাজনীতিবিদ যারা আছেন তারা মানুষের কাছাকাছি যায়, ভোটের আগে কাছাকাছি যায়, আপনি তো 2বার ভোট দিছেন। এই 2বার ভোট দিয়ে আপনার চিন্তা ভাবনাটা কীরকম? যে ভোটের আগে যে সমস্ত কথাবার্তা হয়, ভোটের পরে কি কথাবার্তা ঠিক থাকে সব কিছু? সব কিছু ঠিক না থাকে না, কিন্তু আমরা যখন ভোট কেন্দ্রে যাই, তখন প্রতিবন্ধী হিসাবে প্রাধান্য পাই। মানে সবার আগে যাতে আমরা ভোট দিতে পারি, ওই দিকটা আমাদের দিকে লক্ষ্য রাখে। আর ভোটের পরে কি হয়? ভোটের পরে সবকিছু লক্ষ্য রাখে? ভোটের পরে সব কিছু লক্ষ্য রাখে না, এটা তো ভোটের ওনারা তো আর পরে ঘরে ঘরে যায় না। আমরা যদি তাদের কাছে যাই তাহলে ওইখানেও কিছুটা আমরা পাই। তাহলে এখন যারা ভোট দিবেন, আপনি প্রত্যাশা কি করতেছেন যে এই যে আপনার একটা শারীরিক প্রতিবন্ধকতা আছে, একটা সমস্যা আছে, আপনাদের মতো যারা আছে তাদের জন্য এই অঞ্চলে আসলে কেমন প্রার্থী চান, যে তারা কি করবে? আমরা এরকম একজন প্রার্থী চাই যে প্রতিবন্ধী জনগোষ্ঠীদের যাতে মানে নিরাপত্তা দেয়, এবং প্রতিবন্ধী নারী যারা আছে তারা যেন সব সময় তাদের কাছে যাইয়া মানে সহানুভূতিটা পায়, সম্মানটা পায়, এবং প্রতিবন্ধী নারীরা যেন কোনো কাজে পিছিয়ে না পড়ে, ওই সম্মানটা যেন দেয়। আর প্রতিবন্ধী জনগোষ্ঠীদেরকে নিয়ে যেন তারা মানে ঐক্যবদ্ধ হয়ে, একত্রিত হয়ে, ডিজেবল এবং এবল পারসন দুইটাই তো, আমরাই তো মানুষ, আমরা তো বাংলাদেশের নাগরিক, আমাদের ওই নাগরিকতাটা যেন আমরা সবসময় ভোগ করতে পারি। আর ওই নাগরিকতাটা যেন প্রতিবন্ধী ব্যক্তিদের সকল জায়গায়, সকল ক্ষেত্রে প্রাধান্য দেয়। এবং আপনারাও আজকে আমরা এখানে পিছায় রাখেন, দেখেন সবার চেয়ারের মধ্যে আপনার চেয়ারটা সবার আগে আছে, আপনারা কিন্তু আমরা আগে রাখছি। আপা, একটু আপনার কাছে আসতে চাইবো যে আপনি তো অনেকগুলো নির্বাচন দেখেছেন আপনার জীবনে, আপনার কাছে কি মনে হয় এখনকার যে সময়টা এসেছে, নির্বাচনের প্রার্থীদের ব্যাপারে অনেক সুনামও যেরকম আছে, দুর্নামও ঠিক সেরকম আছে? বাংলাদেশের আমি যদি 54-55 বছরের ইতিহাস পর্যালোচনা করি, আপনার কাছে কি মনে হয় যে প্রার্থীদের আচরণের জায়গাটা বদলেছে নাকি শুধুমাত্র পোস্টার বদলেছে? না, আমার দৃষ্টিকোণ থেকে আমি বলবো যে প্রার্থীর যে আচরণটা নির্বাচনের সময় থাকে, পরবর্তীতে আসলে ওরকম আমরা পাই না। কারণ কথার সাথে আমাদের কাজের কোনো মিল হয় না। কারণ কথা বলে যে আমরা এই করব, সেই করব, এমন সুবিধা দিব, রাস্তাঘাট করব, নারীদেরকে আমরা আগায় নিয়ে যাব, নারীর অধিকার আমরা ফিরিয়ে দিব, আসলে কিন্তু সত্যিকার অর্থে সেটা পাচ্ছি না আমরা। কারণ আমরা নারীরা এতই মানে লাঞ্ছিত যে আমরা আমাদের যে অধিকার, সেই অধিকারটাও আমরা হারিয়ে ফেলছি। কিন্তু এখন যতটুকুই আমরা পাচ্ছি, এটুকু আমাদের অবদানের কারণে, আমাদের কর্ম, আমাদের অবদানে আমরা আমাদের অধিকারটুকু যেটুকু ভোগ করতেছি এটুকু আমাদের জন্য। কিন্তু রাষ্ট্র এবং আমাদের দেশ আমাদের কিন্তু ওইভাবে এত কিছু দিচ্ছে না। তারপরে আমরা মেয়ে মানুষ, আমরা হুট করলেই একটা কাজে বেরোতে পারি না, হুট করলেই রাতে আমরা এক জায়গায় যেতে পারি না। আমরা রাস্তাঘাটে বেরোতে গেলে আমাদের ইফটিজিংয়ের শিকার হয় আমাদের ছেলে মেয়েরা, আমাদের মেয়েরা। তারপরে হচ্ছে যে আমাদের দর্শনের বেশি হয়ে গেছে। তো এই জিনিসগুলো দেখা গেছে যে সরকার বলে যে আমরা এইগুলি বন্ধ করব, গুম, হত্যা মামলা, হ্যাঁ, এগুলো আমরা সব বন্ধ করব, আমরা কি বলে নিরাপত্তা জোরদার করব, কিন্তু আসলে তা হয় না। কারণ আমরা পদে পদে আমরা নারীরা কিন্তু লাঞ্ছিত।
তবে এখন আমরা চাচ্ছি যে আমাদের যে নতুন বাংলাদেশ গড়ার জন্য যে সরকার ক্ষমতায় আসবে, সরকারের সাথে কাঁধে কাঁধ রেখে আমরাও চাবো যে আমরা নতুন করে আমাদের নারীদের ক্ষমতায়ন করার জন্য এবং আমাদের যে অধিকারটুকু আছে আমরা পুরোপুরি ভোগ করব এবং দেশটাকে সুন্দরভাবে পরিচালনা করব, যেখানে দর্শন, যেখানে নারী নির্যাতন, ইপটিজিং এইগুলি কোনো কিছু যাতে না হয়। অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার মন্তব্যটা ব্যক্ত করার জন্য। ঠিক এই অঞ্চলে যাদের সঙ্গে আমরা কথা বলছি, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, তাদের প্রত্যেকের একটা কমন বিষয় আছে, তা হচ্ছে নিরাপত্তা নিশ্চিত করা, নিরাপত্তা জোরদার করার জায়গাটা। এবং আসন্ন নির্বাচনে যারাই প্রার্থী হচ্ছেন, যারাই পলিসি মেকার হবেন, সবার কাছে 1 নম্বর দাবিটা বোধহয় এখান থেকে এটাই উঠে এসেছে, নিরাপত্তা জোরদার করার জায়গাটা। আমি একটু দেখতে চাই তাদের সবাইকে যদি আমরা একটা ক্ষমতার চেয়ার দিয়ে দেই, তারা আসলে এই অঞ্চলের জন্য কি পরিবর্তন করতে চান। তবে সেই কথাগুলো আমি শুনবো, তার আগে ছোট্ট একটা বিরতির সময় হয়েছে, বিরতির পর আবারও ফিরে আসছি। হার ভোটের আজকের আয়োজনে আমরা আছি নরসিংদীতে, কথা বলছি নরসিংদীর নারী ভোটারদের সঙ্গে। আমাদের এই আয়োজনটা একটু ট্রিকি থাকে সবসময়। আমাদের এই আয়োজনটার বৈশিষ্ট্য হচ্ছে আপনাদের প্রত্যেকের জন্য 1 মিনিট করে সময় দেওয়া হচ্ছে এবং প্রত্যেককে একটা ক্ষমতার চেয়ার দিয়ে দেওয়া হচ্ছে। সাপোজ ধরে নেন আপনারা যে চেয়ারটাতে বসে আছেন সেটা একটা ক্ষমতার চেয়ার। এই ক্ষমতার চেয়ার পাওয়ার পরে আপনারা এই অঞ্চলের মানুষের জন্য কি করতে চান সেটা 1 মিনিটের মধ্যে আমাদেরকে বলে শোনাবেন। আপনাকে দিয়ে প্রথমে শুরু করি। আগে একটু জানতে চাই, ক্ষমতার চেয়ার পাওয়ার পর আমাকে ভুলে যাবেন না তো? মানে আমি যদি সাক্ষাৎকার নিতে চাই, সাক্ষাৎকার দেবেন তো? ওকে, ঠিক আছে, সেই অ্যাসিউরিটি আমি পেয়ে গেছি। ওকে, আপনার সময় শুরু এখন। আপনি যদি ক্ষমতার চেয়ার পেয়ে যান, আপনি এই অঞ্চলের মানুষের জন্য কি করতে চান? আমি যদি ক্ষমতার চেয়ার পাই তাহলে আমার প্রথম কাজ হবে সাংস্কৃতিক পরিবর্তন। সাংস্কৃতিক পরিবর্তনটা এরকম, ধরেন যে আমাদের মনস্তাত্ত্বিক চেঞ্জটা আনতে হবে। আমরা যেমন আমি আমার নারী হিসেবে আমার নিরাপত্তাটা চাই, কিন্তু এর জন্য আমার কি করতে হবে? আগে আমার জানতে হবে যে আমার অধিকারটা কী। নারীর নিরাপত্তা শুধু যে আমার বাইরে বের হওয়ার যে স্বাধীনতা, এটাই শুধু না, এক্ষেত্রে আমার অর্থনৈতিক নিরাপত্তা, রাজনৈতিক নিরাপত্তা, সামাজিক নিরাপত্তা, আবার আমার পড়াশোনার অধিকার, আমার অধিকারের জায়গাটুকু প্রথমে আমি জানবো। এই অধিকার সচেতনতার ক্ষেত্রে প্রথমে জনমত গঠন করতে হবে। এই ক্ষেত্রে যেমন আমি বললাম যে সাংস্কৃতিক পরিবর্তনটা আমি চাই, সেক্ষেত্রে আমি পাড়ায় মহল্লায় আমি প্রথমেই যেটা করতে চাই যে সাংস্কৃতিক ক্লাব গঠন করতে চাই, সে সাথে লাইব্রেরি থাকবে, এখানে মানুষ পড়াশোনা করবে, খেলাধুলা করবে বা সংস্কৃতি চর্চা করবে। তারপর হবে কি যে আমি যেমন আমি অর্থনৈতিক স্বাধীনতা চাই। আমি যদি মেম্বার অফ পার্লামেন্ট হই তাহলে প্রথমে আমার কাজ হবে যে আমি যারা পলিসি মেকার ওনাদের সাথে আলোচনা করে বা সরকার যারা আমরা গঠন করব, সেই ক্ষেত্রে শিল্পে বিনিয়োগ, এই বিনিয়োগটা আমাদের অঞ্চলে অনেক জরুরি। কারণ আমাদের দেশে এখন যে একটা সময় চলছে, আমরা কিন্তু মানে যুব সমাজ অনেক বেশি, আমাদের এখন যদি বিনিয়োগ বেশি হয় সেক্ষেত্রে আমরা ভালো কিছু করতে পারবো। কারণ এখন আমাদের তরুণরা অনেক বেশি সংখ্যায় আছে, যার কারণে এই বেকার সংখ্যা বেড়ে যাচ্ছে। বিনিয়োগ না থাকার কারণে তারা কর্মে যুক্ত হতে পারছে না। সেক্ষেত্রে আমার মোস্ট অফ প্রায়োরিটি থাকবে যে আমরা এখানে শিল্পে বিনিয়োগ করব। তারপর নারীদের অর্থনৈতিক নিরাপত্তার জন্য তাদেরকে সেরকম পরিবেশ দিব, জনমত গঠন করব, সাংস্কৃতিক পরিবর্তন আনবো। সাংস্কৃতিক পরিবর্তন, অর্থনৈতিক বিনিয়োগের কথা আপনি বলেছেন, সময়টা 1 মিনিট ছিল, এর মধ্যে আপনি গুছিয়ে বলেছেন। আমি আবার আপনার কাছে আসবো। আপনাকে ক্ষমতার চেয়ার দিয়ে দেওয়া হলে আপনি এই অঞ্চলের জন্য কি পরিবর্তন আনতে চান? ফার্স্ট টাইম আমি নারীর সেফটি প্রথম দেখব। নারী ক্রীড়াবিদ যারা আছে তাদের জন্য কি করবেন, যারা খেলাধুলা করছে? খেলাধুলা যারা করছে আমি এটা প্রত্যাশা করব যে সবার যদি খেলার প্রতি আগ্রহ হয় আর খেলার দিকটা যদি সবাই মনোযোগ দেয় তাহলে ওই যে মাদক আসক্ত এসব থেকে দূরে থাকবে। তার মানে এই অঞ্চলে আপনি খেলাধুলার প্রসারটাকে ঘটাতে চাচ্ছেন, তাই তো? আমি আপনার কাছে আবার ফিরবো। আপা, আপনাকে যদি ক্ষমতার চেয়ার দিয়ে দেওয়া হয় আগামীকালকে, আপনি এই অঞ্চলের জন্য কি করতে চান? প্রথম হলো যে আমি যখন ক্ষমতার চেয়ারে বসবো তখন প্রথমত হলো আমাদের বেঁচে থাকতে হলে খাদ্য, বস্ত্র, বাসস্থান, 3টা জিনিস লাগবে। প্রথম আমার কাজ হবে যে খাদ্য নিরাপত্তা করা, খাদ্য নিরাপত্তা। তারপরে হলো যে এলাকার যে শিশুরা আছে যে এখনো পর্যন্ত স্কুলে যায় না, লেখাপড়া করে না, তারা অকালে ঝরে যাচ্ছে, তাদের জন্য দেখা গেছে তারা ফুটপথে থাকছে, টোকায় কাজ করছে, লেখাপড়া না করে নেশার জগতে অসুস্থ হচ্ছে। ওই জিনিসটা প্রথম আমি ত্যাগ করার চেষ্টা করব তাদেরকে দিয়ে। তারপরে হলো যে শিক্ষার ব্যবস্থা করব। তারপরে হলো যে সমাজে কিছু কিছু নিরাপত্তা আছে নারীদের ক্ষেত্রে। প্রথমত হলো নারীরা কিভাবে নিরাপত্তা পায়, আর দ্বিতীয়ত হলো যে
মানুষের এখনো পর্যন্ত আছে যে স্বজনপ্রীতি, যারাই ক্ষমতার চেয়ারে বসে তখন প্রথমত তারা স্বজনপ্রীতি দেখায়। ওই স্বজনপ্রীতিটা যেন কারোর মধ্যে না থাকে, সবার জন্য যেন আমরা সব কিছু এক চোখে একরকমভাবে দেখি, তখনই আমরা সুন্দর একটা সমাজ, সুন্দর একটা পরিবেশ তৈরি করতে পারবো। এটাই হবে মূলত আমার ক্ষমতার চেয়ারে বসার প্রথম লক্ষ্য। চমৎকার চমৎকার বলেছেন আপনি। আপা, নরসিংদী অঞ্চলে আপনারা বসবাস করছেন, এই অঞ্চলের আপনি একজন উদ্যোক্তা। এই অঞ্চলের ক্রাইসিসের উপর বেস করে আপনাকে যদি আসলে ক্ষমতার চেয়ার দিয়ে দেওয়া হয়, আপনি আসলে কোন ক্রাইসিসগুলো দূর করতে চান? যেহেতু আমি নারী, আমি নারীদের পক্ষ নিয়েই প্রথম কাজ করব। নারীরা বিভিন্ন জায়গায় ধর্ষণের শিকার হয়, শিশুরা ধর্ষণের শিকার হয়। আমি প্রথমত ধর্ষণের বিচার করব। আমি সবসময় এটি চিন্তা করি, ফিল করি, অনেক সময় নিয়ে বিচার করা হয়, সেজন্য অনেক অপরাধীরাই মাফ পেয়ে যায়, ছাড়া পেয়ে যায়, সঠিক বিচার হয় না। আমি যদি ক্ষমতায় বসি, যদি আমার দ্বারা কখনো সম্ভব হয়, তাহলে আমি এই বিচার প্রথম করব। নারীদেরকে সুশিক্ষায় শিক্ষিত করতে চাইব। নারীরা যাতে 100% শিক্ষিত হয়, নারীরা যাতে কর্মব্যস্ত থাকতে পারে, এটি আমি 100% সফলতা মানে চাইব। এবং আমি আরও একটি বিষয় চাইব, আমি আমার এলাকায় কোনো ভিক্ষুক রাখতে চাই না, কোনো লোক যাতে ভিক্ষা না করে। আমি এটি ক্ষমতায় বসলে দ্বিতীয় দিন আমি এই কাজটি করব। যদি আমি এক সপ্তাহ সময় পাই, সেই কর্মসংস্থানের ব্যবস্থা করব। হ্যাঁ, কর্মসংস্থানের ব্যবস্থা করে দিব। কোনো মহিলা, কোনো শিশু, কোনো বয়স্ক লোক যাতে ভিক্ষা না করে। এবং অন্যান্য মানে যে কাজগুলি সবাই করে থাকে সেগুলিতে আমি করতামই। এই কাজগুলি আমার কাছে বেশি প্রাধান্য পেত। অসংখ্য ধন্যবাদ। একটু ম্যাম, আপনার কাছে জানতে চাইবো, আপনি এমনিতেই ক্ষমতাবান, শিক্ষক সবসময়ই আমাদের কাছে সবার উপরে একটা বড় জায়গা, এবং আপনাদের আশীর্বাদটা সবসময় আমরা চাই। কিন্তু আপনাকে যদি সত্যিকারের অর্থে পলিসি মেকিংয়ের একটা চেয়ার দিয়ে দেওয়া হয় এই অঞ্চলের জন্য, নরসিংদী অঞ্চলের জন্য, আপনি কোন জায়গায় পরিবর্তন আনতে চান? আমি প্রথমেই অবশ্যই আমার শিক্ষা খাতের যে ঘাটতিগুলো আছে এবং শিক্ষা প্রতিষ্ঠানের যে ঘাটতিগুলো আছে সেটার দিকেই প্রথম আমি মনোযোগ দিতাম। অবশ্যই সমস্ত বাংলাদেশের জন্যই আমার এটা চাওয়া, আমার দেশ, কিন্তু আমার এই অঞ্চলের জন্য, নরসিংদী অঞ্চলের জন্য যত সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান আছে, এখানের যে শিক্ষার যে ঘাটতিগুলো আছে, উপকরণ বলেন, শিক্ষক ঘাটতি বলেন, এবং শিক্ষার্থীদের প্রতিদিন যে আশাটা, যাতায়াতের যে, আমাদের এই অঞ্চলে জনগণ যেহেতু বেশি, আমরা যেহেতু মানুষ, এখানে অনেক মানুষ বাস করি, তো এখানে শিক্ষার্থীদের চলাচলের যে সুব্যবস্থা করা, এইটার দিকে আমি প্রথম নজর দিতাম। আর তারপরও যদি সকলের ঊর্ধ্বে যদি আপনি আমাকে ভাবতে বলেন, আমি আমার এই অঞ্চলের জন্য মাদক মুক্ত শিক্ষা প্রতিষ্ঠান এবং মাদক মুক্ত অঞ্চল নরসিংদীকে যে কোনোভাবে প্রশাসনিকভাবে এবং রাষ্ট্রীয় যত সাহায্য এবং যত কঠোর আইন এবং সহযোগিতা, মাদক যারা আসক্ত তাদেরকে সহযোগিতাও করা লাগবে, এটার মাধ্যমে মাদক মুক্ত একটি সমাজ আমি প্রথমত এটা আমি করতাম। আরেকটা হলো সাংস্কৃতিক মুক্তি। এটা ছাড়া আমাদের আসলে আমাদের এগিয়ে যাওয়ার কোনো পথ খোলা নেই। সুষ্ঠু সংস্কৃতির জন্য যা যা করা দরকার, এবং এটা আমি আমার যে সরকার গঠন করতাম, আমি যে সেই সরকারের কাছে আমি এটা বারবারই তুলে ধরতাম। এবং অবশ্যই বাংলাদেশের জন্য কিন্তু আমি চেষ্টা করতাম প্রথমত আমাদের নরসিংদী জেলার জন্য এটা করার জন্য। সুস্থ সংস্কৃতির বিকাশের কথা আপনি বলেছেন। আপা, একটু আপনার কাছে আসতে চাইবো, আপনাকে যদি ক্ষমতার চেয়ার দিয়ে দেওয়া হয়, আপনি যদি কালকে ক্ষমতার চেয়ার পেয়ে যান, আপনি এই অঞ্চলের জন্য কি করতে চান? নরসিংদীকে বলা হয় শিক্ষার নগরী। জি, নরসিংদীতে শিক্ষিতের হার অনেক বেশি। আমি যার যার যেই ক্যাটাগরির শিক্ষা আছে ওই শিক্ষা অনুযায়ী সবাইকে চাকরি দিয়ে দিব। মাদকাসক্ত যারা আছে এদেরকে মাদক মুক্ত করার জন্য আমি যত আইন প্রয়োগ করব, যেন মানে নরসিংদীতে যেন কোনো মাদক আসক্ত যেন না থাকে। নারী শিক্ষার্থীরা যারা আছে ওদেরকে ভালো ট্রেনিং সেন্টারে দেওয়ার ব্যবস্থা করব, যেন প্রশিক্ষণ এবং কর্মসংস্থান, যে প্রশিক্ষণে যেন এরা সর্বক্ষেত্রে চাকরির একটা ব্যবস্থা চাকরি করতে পারে, আর ঘরে বসেও যেন বিজনেস করতে পারে। আপা, একটু আপনার কাছে চলে আসি। আপনারে ক্ষমতার চেয়ার দিয়ে দেয়া হইলে আপনি এই অঞ্চলের জন্য কি করতে চান? আপনার স্বপ্নটা কি? আমাকে যদি ক্ষমতার চেয়ারটা দেওয়া হয়, তখন আমি প্রথমে প্রতিবন্ধী নারীদের সুরক্ষা, ওনাদের নিরাপত্তা যাতে পায়, তৃণমূল থেকে প্রতিবন্ধী ব্যক্তিরা যাতে করে পিছিয়ে না থাকে, সেই দিকে লক্ষ্য করে আমি অগ্রসর হব।
এবং আমাদের সমাজে যে প্রতিবন্ধী ব্যক্তি আছে তারা যেন সকল অধিকার নিশ্চিত করে তারা যেন মানে সব কিছুর মধ্যে অংশগ্রহণ করতে পারে এবং তাদের স্বাস্থ্য, প্রতিবন্ধী ব্যক্তিরা তো স্বাস্থ্যের জন্য সবচেয়ে বেশি পিছিয়ে থাকে, তাদের স্বাস্থ্য সেবাটা যেন সঠিকভাবে পায় সেই পদক্ষেপ নিব এবং বাংলাদেশ সরকার যেন সব সময় প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতি সুনজরে থাকে এবং তাদের সকল চাহিদা পূরণ করে তাদের পিছিয়ে পড়ার থেকে যেন তারা সামনে থাকে, ওই ব্যবস্থাটা যেন সরকার করে সেই আমরা ওই অনুরোধটা রাখবো। অসংখ্য ধন্যবাদ। আপনি অনেক চমৎকার মন্তব্য করেছেন আপা। আপনাকে ক্ষমতার চেয়ার দিয়ে দেওয়া হলো, আপনি কি করতে চান এই অঞ্চলের মানুষের জন্য? যে আমাদের দেশে যে আইন চালু আছে সে আইনে আমাদের যে মেয়েরা এখনও বাল্যবিবাহ কিছু কিছু আছে, এখনও আগের থেকে পরিবর্তন হয়েছে। তো এখন পুরোপুরি এটা আমরা বন্ধ করব এবং মেয়েদেরকে সুশিক্ষায় শিক্ষিত করার জন্য এবং তাদের অগ্রাধিকার দেওয়ার জন্য যাতে দেওয়া হয় সেই ব্যবস্থাটা করব। এবং একটা পুরুষের যেরকম অধিকার আছে, সে চাকরি করতে পারে, বাইরে যখন তখন যেতে পারে, করতে পারে, একটা মেয়েও যেন সেভাবে চলতে পারে, ফিরতে পারে এবং বাইরে তার মত প্রকাশ করতে পারে। আরেকটা হচ্ছে যে আমাদের শিক্ষাক্ষেত্র, আমরা অনেকেই মনে করে যে মেয়েদের তো পড়াশোনা করায় কি লাভ হবে, ওরা তো পরের বাড়ি গিয়ে যে হাঁড়িতে রান্না করবে। কিন্তু এই জিনিসটা আমি এখান থেকে বের করতে চাই যে এটা যেন বলা না হয়, কারণ একটা ছেলেকে যেভাবে পায়রুটি দিয়ে পড়াশোনা করানো হয়, তাকে সুশিক্ষায় শিক্ষিত করা হয়, একটা মেয়েকে তার চেয়ে বেশি অধিকার দেওয়া উচিত, তার প্রতি বেশি খেয়াল নেওয়া উচিত। কারণ হচ্ছে আমরা নারীরা, আমাদের কিন্তু নিজের বলতে কোনো কিছু নাই। আমাদের জন্মের পরে আমরা বাবা মার আশ্রিতা, তারপরে বিয়ের পরে স্বামীর আশ্রিতা, তারপরে যখন স্বামী চলে যায় তখন সন্তানের আশ্রিতা। তাই আমাদের নিজের বলতে কিছু কিন্তু নাই। তো আমাদের নিজের বলতে এটুকুই, যদি আমাদের শিক্ষাটা থাকে, সুশিক্ষায় যদি আমরা শিক্ষিত হই, আমি যদি কর্মঠ হই, তাহলে আমার কারোর উপর নির্ভরশীল হতে হবে না, না হতে হবে আমার স্বামীর উপরে, না হতে হবে আমার ছেলের উপর, ছেলে মেয়ের উপরে, কারোর উপরে বোঝা হতে হবে না। আমি নিজেই স্বাবলম্বী থাকবো। তা আমি চাই প্রত্যেকটা নারী যেন এই অধিকারটুকু পায়। অসংখ্য ধন্যবাদ আপনাকে। ঠিক এই আলোচনাতে যে বিষয়টা উঠে এসেছে তা হচ্ছে নিরাপত্তা প্রসঙ্গে তো অনেকে কথা বলেছেন, সেই সঙ্গে স্বাবলম্বী হওয়ার জায়গাটা নিয়ে অনেকে কথা বলেছেন যে এই অঞ্চলে নারীরা এমনিতেই স্বাবলম্বী, কিন্তু এর উত্তরোত্তর বৃদ্ধি তারা অবশ্যই দেখতে চান এবং তাদের প্রত্যেককে আমরা একটা পলিসি মেকিংয়ের চেয়ার দিয়ে দিয়েছিলাম। তারা যদি নির্বাচিত হন কোনো দিন কোনো সময়, তারা এই পরিবর্তনগুলো আনতে চান। আমরা আরও কিছু কথা শুনতে চাই, আরও কিছু স্টেটমেন্ট শুনতে চাই, তবে তার আগে ছোট্ট আরেকটা বিরতির সময় হয়েছে। হার ভোট অলওয়েজ শুড বি হার চয়েস। আমরা আজ আছি নরসিংদীতে এবং কথা বলছিলাম নরসিংদীর বিভিন্ন শ্রেণী পেশার নারী ভোটারদের সঙ্গে। তারা আছেন আমার সঙ্গে। আমার এই অংশটা আরেকটু ট্রিকি, আমি জানি না কতদূর আপনারা বলতে পারবেন, কতটুকু বলতে চাইবেন। এই অংশটুকু হচ্ছে যে কেমন বাংলাদেশে আমরা এখন আছি, আসন্ন নির্বাচনের পর কেমন বাংলাদেশ আমরা দেখতে চাই। সবাইকেই সুযোগটা আমি দেবো, তবে প্রথম ভোটার যিনি তাকে দিয়ে শুরু করছি। এখনকার সময় যেটা আমাদের বর্তমান পরিস্থিতি, আমি গতকালকের কথা বলি। গতকাল আমি যখন নিউজ দেখতেছিলাম, পত্রিকা উল্টাচ্ছিলাম, তখন একটা নিউজ দেখলাম যে বাংলাদেশ ব্যাংক আপনার নারীবান্ধব ওয়াশরুম তৈরি করার কথা বলল প্রত্যেকটা শাখায়। এখন স্বাধীনতার 55 বছর পর আয়সা আমরা যদি দেখি যে এতদিন পরে এসে নারীবান্ধব ওয়াশরুম তাদের মানে বলল নির্মাণ করার কথা। এখন চিন্তা করেন যে 55 বছর কি তাহলে নারীবান্ধব ওয়াশরুম ছিল না আমাদের? পয়েন্ট। তাহলে এখন আমরা আমাদের এটা তো বললাম যে নিউজে আসলো যে ওয়াশরুমের কথা, এর বাইরের পরিস্থিতির কথা বা আমরা যে সমস্যার সম্মুখীন প্রতিদিন হচ্ছি সেই রকম কথা যদি বলি, আমরা তো একটা রেজিমের মধ্যে ছিলাম গত 16 বছর। এখন এই যে রাজনৈতিক শূন্যতা একটা তৈরি হলো, আমাদের মধ্যে রাজনৈতিক সচেতনতা নাই, নারীদের মধ্যে তো নাই বললেই চলে। আর আমরা জুলাই অভ্যুত্থানে যখন দেখলাম যে নারীরা মাঠে রাজনীতির মাঠে তখন ছিল, এরপরে কি হলো? এই নারীরা কোথায় গেল?
আমরা কি আসলে ভেনিশ হয়ে গেছি নাকি আমাদেরকে পিছনে রাখা হয়েছে, এটা তো একটা প্রশ্ন থেকে যায়। তার পরবর্তী সময় দেখা গেছে যে রাজনীতির সাথে যারা যুক্ত, মানে যে নারীরা অগ্রবর্তী প্রগতিশীল, তারা যখন সামনে আসতেছে তাদেরকে নানানভাবে স্লাট শেমিং করা হচ্ছে। এটা মানে এটা নারী হিসেবে অত্যন্ত নিন্দাজনক, ঘৃণাপূর্ণ নানান উক্তি শুনতে হচ্ছে আমাদেরকে। এই জায়গা থেকে কেমন বাংলাদেশকে আমরা আসলে দেখতে চাই? এখন এই ক্ষেত্রে আমরা যে চাই নতুন বাংলাদেশ, ফেব্রুয়ারির পরে যে নতুন বাংলাদেশ গঠনের যারা সরকার আসবে, আমরা চাইবো যে এমন একটা বাংলাদেশ যেখানে নারীদের নিরাপত্তা থাকবে, শুধু নারী না, সকলের নিরাপত্তা থাকবে, আমাদের নাগরিক অধিকার থাকবে, আমাদের সামাজিক অধিকার থাকবে, রাজনৈতিক অধিকার থাকবে। আর নারী হিসাবে আমি চাইবো যে নারীদের অর্থনৈতিক স্বাবলম্বিতার ক্ষেত্রে যাতে আমাদের সেই দেশ সেই পরিস্থিতি তৈরি করে দেয়। অনেকগুলো পয়েন্ট আপনি একসঙ্গে বলে দিয়েছেন। কেমন বাংলাদেশে আমরা এখন আছি, আপনি নির্বাচনের পর কেমন বাংলাদেশ দেখতে চান? যেহেতু খেলাধুলার আমি যেহেতু আমি প্লেয়ার, আমি ন্যাশনাল প্লেয়ার খেলছি, তো আমি চাবো যে সবসময় যদি আমি ন্যাশনাল প্লেয়ার খেলতে পারি তাহলে আমার একটা সাহস হবে। আর যারা যে ওই ছোটোখাটো টিম নিয়ে খেলাধুলা করে, এবং আমাদের নরসিংদী জেলা কারাতে অ্যাসোসিয়েশন, প্রায় আমরা বাইরে কান্ট্রিতে খেলতে যাই, যেহেতু সবাই একটু উৎসাহ দেয়, মানে আমাদের সাহসটা যদি পাই। মানে ক্রীড়াঙ্গনে নারীদের অংশগ্রহণটা যাতে বাড়ে, আপনি সেটা চাচ্ছেন আগামীর বাংলাদেশে। আপা, আমরা কেমন বাংলাদেশে এখন আছি, আপনি কেমন বাংলাদেশ দেখতে চান নির্বাচনের পর? এমন একটা বাংলাদেশ চাই যে বাংলাদেশে থাকবে না কোনো খুনাখুনি, রাহাজানি, মানে হিংসা বিদ্বেষ, এবং শিক্ষার মান কমায় গেলে চলবে না, শিক্ষার মান বাড়াতে হবে, প্রত্যেক মানুষরে আমাদের নিরাপত্তা দিতে হবে, খাদ্য বস্ত্র অন্ন যা কিছু আছে সব কিছু পরিবর্তন করতে হবে। আর শিক্ষার মানটা হলো যে শিক্ষার মানটা এমন হতে হবে যে বাংলাদেশে অনেকেই আছে শিক্ষিত হয়ে বসে আছে কিন্তু কোনো চাকরি পাচ্ছে না। শিক্ষার মানটা এমন হোক যে যেভাবে যত পার্সেন্ট শিক্ষিত হবে তারা যেন বসে না থাকে, বেকারত্ব না থেকে কোনো একটা কর্মস্থলে যেন ঢুকতে পারে, সেটা হোক সরকারি হোক বেসরকারি। বিদেশে যারা থাকে তারা বলে যে আমরা অনেক ভালো আছি, বিদেশের মতো কি ইচ্ছা করলে পারে না সরকার যে বিদেশে এরা আসা যাওয়া করে, বাংলাদেশটাও সেম, পুরোটা নাও যদি করতে পারে 50%ও কিন্তু করতে পারে, যে বিদেশের মতো কিছু কালচার আমাদের এই দেশে সৃষ্টি হয়েছে, আমরা একটু হলো মানে মানসিকভাবে স্বস্তি বোধ করে থাকতে পারি, এমন একটা বাংলাদেশ চাই। মানসিক স্বস্তির কথাটা আপনি বলছেন, ক্রাইম রেশিও কমানোর কথা বলছেন। আপা, কেমন বাংলাদেশে আমরা আছি, কেমন বাংলাদেশ দেখতে চাই নির্বাচনের পর? আমরা আসলে শারীরিক অসুস্থতার চাইতে এখন মানসিকভাবে অসুস্থ বেশি আমরা সবাই। বিভিন্ন মারামারি, হত্যাকাণ্ড, রাহাজানি, রাজনৈতিক অস্থিরতা, এইসব দেখে দেখে আমরা আসলে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছি। আগামী বাংলাদেশ আমরা মানসিকভাবে সুস্থভাবে কাটাতে চাই। আগামীর বাংলাদেশ আমরা সুস্থ, সুন্দর, নিরবচ্ছিন্ন, শান্তিপূর্ণভাবে আমরা সাধারণ জনগণ কাটাতে চাই। আসলে রাজনৈতিক অস্থিরতা যদি শুরু হয় তাহলে আমাদের সকল সেক্টরে অস্থিরতা শুরু হয়, যেমন শিক্ষা খাতে, যেমন ব্যবসায়িক খাতে, যেমন চিকিৎসা খাতে, সকল সেক্টরেই একটা অস্থিরতা শুরু হয়ে যায়। ছেলে মেয়েদের শিক্ষা ব্যাহত হয়, তারপরে আমরা যারা ছোট উদ্যোক্তা আছি, বড় উদ্যোক্তা আছি, সবারই একটা ক্ষতির প্রভাব পড়ে যায়। এইগুলা থেকে আমরা বেরিয়ে আসতে চাই। আমরা শান্তিপূর্ণ বাংলাদেশ চাই, সুষ্ঠু সুন্দর একটা নির্বাচনের মাধ্যমে আমরা শান্তিপূর্ণ একটা দেশ চাই। এই শান্তিপূর্ণতার মাধ্যমে আমাদের দেশ হবে উন্নত, সমৃদ্ধ, অল্প কিছুদিনের মধ্যে যেটার অংশীদার আমি নিজেও হতে চাই। উন্নত সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে আমিও একজন অংশীদার হতে চাই, এটি আমার প্রত্যাশা। উন্নত এবং সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে আপনি অংশ হতে চান। আপা, আপনাকে অনেক প্রশ্ন করেছি, এর আগে অনেক ট্রিকি প্রশ্নও করেছি, এবার খুব সরল সোজা প্রশ্নটাই করব, সেটা হচ্ছে কেমন বাংলাদেশে আমরা এই মুহূর্তে আছি? আপনি যেহেতু শিক্ষক, আপনি দেখছেন, আপনি পরবর্তী প্রজন্মকেও দেখছেন, কেমন বাংলাদেশটা দেখতে চান? আমি যদি বলি যে বর্তমানে আমরা কেমন আছি, মানসিকভাবে স্বস্তির মধ্যে নেই, আমরা আশা নিরাশার একটা দোলাচলে আছি। আমরা রাজনৈতিকভাবে বা দেশের আগামীতে কি হবে, আমরা যেহেতু নাগরিক হিসাবে একটু সচেতন নাগরিক হিসাবে নিজেকে দাবি করতে পারি, তো সেই জায়গায় আসলে মানসিক স্বস্তির মধ্যে আমরা নেই, আমি নেই। বিশেষ করে আমি বললাম তো যে আশা নিরাশার দোলা চলে আছি। আর কীরকম বাংলাদেশ দেখতে চাই, অবশ্যই যে আমাদের মৌলিক অধিকারগুলো আছে, যেটা বইয়ে পুস্তকে লেখা, অথবা আমরা জানি যে এই মৌলিক অধিকারগুলো প্রত্যেকটা নাগরিকের থাকা উচিত, আমি চাই এটা সুষ্ঠু বাস্তবায়ন, এবং অবশ্যই যেন সেই মৌলিক অধিকারগুলো প্রতিটি নাগরিক আমরা
ভোগ করতে পারি, এখানে বৈষম্যমূলক কোনো অধিকারের জায়গা না থাকে। আর আমি একজন শিক্ষক হিসাবে চাইবো যে শিক্ষাটাকে, মানে প্রকৃত শিক্ষাটাকে যদি আমরা প্রাধান্য দেই, তাহলে মানে আমার মনে হয় যে তারপর অনেকগুলো প্রবলেম সলভ হয়ে যায়। এবং আমাদের সম্ভাবনাময় দেশ বাংলাদেশ, আমাদের এখানে মায়া মমতায় জড়িয়ে মলিয়ে থাকতে আমরা পছন্দ করি আমাদের এই জনপদের মানুষ। এবং আমাদের দেশের যে সাধারণ যে প্রবাসী শ্রমিকরা যে অবদান রাখছে আমাদের অর্থনীতিতে, তারা যেন সম্মানিতভাবে বাংলাদেশের একজন শ্রমিক, দক্ষ শ্রমিক, বাংলাদেশের পৃথিবীর অন্য দেশের সাথে সে দক্ষ শ্রমিক হিসাবে যেন সে যুক্ত হতে পারে কাজের, সেই জায়গাটা আমি, সেই স্বপ্নটা আমি সবসময় দেখি। এবং আমি বিশ্বাস করি যে আগামীতে যেই সরকার গঠন করবেন যারা, তারা এই আশা করি যে এই দিকটা অবশ্যই দেখবেন। এবং আমি আমার বাংলাদেশের উত্তরোত্তর সাফল্য কামনা করি। উত্তরোত্তর সাফল্য কামনা করছেন। আপা, কেমন বাংলাদেশে আমরা এই মুহূর্তে আছি এবং কেমন বাংলাদেশকে আমরা ভবিষ্যতে দেখতে চাই? বাংলাদেশ ভালো নেই, আমরা মানসিকভাবে স্বস্তিতে নেই। দেশের মাঝে যে অস্থিরতা কাজ করছে, কারোর কেউ স্বাভাবিক অবস্থানে নেই। নতুন বাংলাদেশ হিসেবে আমরা নারীর ক্ষমতায়ন চাই, নারীর সর্বক্ষেত্রে সম অধিকার চাই, নারীরা সব জায়গায় অংশগ্রহণ চাই, শিক্ষা অনুযায়ী সবার কর্মসংস্থান চাই, দেশের সবার অন্ন বস্ত্র বাসস্থানের নিশ্চিতকরণ চাই। একটু মাইক্রোফোনটা দিয়ে দেবেন। আপা, কেমন বাংলাদেশে আমরা আছি, কেমন বাংলাদেশ আমরা দেখতে চাই? বর্তমানে যে বাংলাদেশের যে একটা নিরাপত্তা, এই নিরাপত্তাটাই নাই। আমরা এমন একটা বাংলাদেশ চাই যে নারীদের নিরাপত্তা যেন থাকে। আর রাস্তায় বের হইলে নারীদের মনের মধ্যে এমন একটা কম্পন থাকে যে কোথায় জানি কি বিপদ আমাদের আসে, আমরা জানি কোন জায়গায় জানি আমরা যাইয়া মানে ধাক্কা খেয়ে যাই, হুচুট খায় না জানি বিপদে পড়ি। আমাদের মনোভাবটাই এটা। তো আমরা এমন একটা দেশ চাই, এমন একটা সরকার চাই যে সরকার নারীদের এবং প্রতিবন্ধী ব্যক্তিদের এবং প্রতিবন্ধী নারীদের নিরাপত্তা দেয়। একটু আপা আপনার কাছে আসবো, আপনি এখন কেমন বাংলাদেশে আছেন, কেমন বাংলাদেশ দেখতে চান? আপনাকে দিয়ে শেষ করব। আমরা আসলে তো ভালো নাই বলবো যেটা, কারণ আমার এই পর্যন্ত আমি যতগুলো ভোট দিয়েছি, যতগুলো নির্বাচন আসছে, দেখলাম যে যেই সরকারি ক্ষমতায় আসুক প্রতিহিংসা রাজনীতি হয়। তো প্রতিহিংসা রাজনীতি করতে গিয়ে দেখা গেছে এরা একে অপরে বিচার করতে করতে 5 বছর কেটে যায়। এইভাবে আমাদের দেশটা কিন্তু নষ্ট হয়ে গেছে, উন্নতি হয় না। এখন আমি চাচ্ছি যে বাংলাদেশে এমন একজন সরকার আসুক যে প্রতিহিংসা রাজনীতি করবে না এবং সবার সাথে একদম তৃণমূল পর্যায়ে পর্যন্ত সব নেতাকর্মী যারা আছে সবার সাথে মিলেমিশে কাঁধে কাঁধ লাগিয়ে আমরা যারা কাজ করতে পারি, এবং নারী এবং পুরুষ সবাই মিলে। এটা শুধু পুরুষের একাই হবে না এবং নারী একাই সম্ভব হবে না। একটা সুন্দর দেশ গড়ার লক্ষ্যে সবাই একজোট থাকতে হবে। তো সবাই যদি আমরা একজোট হয়ে কাজ করি, ইনশাল্লাহ আমরা আমাদের বাংলাদেশকে অনেক সুন্দরভাবে এগিয়ে নিতে পারবো। আমাদের দেশে কোনো রাহাজানি থাকবে না, কোনো ইফটিজিং থাকবে না, কোনো দর্শন থাকবে না, গুম হত্যা এগুলো কোনো কিছুই থাকবে না। সব কিছু একদম নির্মূল হয়ে যাবে ইনশাল্লাহ, আমার দৃঢ় বিশ্বাস। ইনশাল্লাহ আপনি একটা আগামীর পথে একটা সুগম বাংলাদেশের স্বপ্ন দেখছেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই রাষ্ট্র নিয়ে অনেক ভাবেন, দেশ নিয়ে অনেক ভাবেন, নারীর অধিকার নিরাপত্তা নিয়ে অনেক ভাবেন, কর্মসংস্থান নিয়ে অনেক ভাবেন। অসংখ্য ধন্যবাদ, আপনাদের কাছ থেকে এই থটগুলো চলে এসেছে। আই উইশ যারা নির্বাচনের পর সরকার গঠন করেন না কেন, আপনাদের প্রত্যেকের সঙ্গে যদি তাদের মিটিং হয়, হয়তোবা তাদের পথটাও অনেক বেশি সহজ হয়ে যাবে, তাদের কাজগুলো সহজ হয়ে যাবে। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। দর্শক, নরসিংদী নামের সঙ্গে নর থাকলেও এখানকার নারীরা কিন্তু অনেক সমৃদ্ধশালী। এখানকার নারীরা এই অঞ্চলের পথটাকে অনেক সুগম করেছেন, এই অঞ্চলের সমৃদ্ধির পথটাকে অনেক বেশি মাত্রায় বেগবান করেছেন। এই নারীদের বর্তমান প্রত্যাশার জায়গাটা আগামীতে আমরা এমন একটা বাংলাদেশ দেখতে চাই যে বাংলাদেশে নারীর নিরাপত্তা থাকবে, কর্মসংস্থানের জায়গা থাকবে। সামগ্রিকভাবে আমরা বলতে পারবো যে এই অঞ্চলটা, শুধুমাত্র এই অঞ্চলটা না, আমাদের পুরো বাংলাদেশটাই বিশ্বের কাছে একটা রোল মডেল। আগামী পর্বে আপনাদের সঙ্গে দেখা হয়ে যাবে নতুন কোনো জায়গায়, নতুন কিছু মানুষের সঙ্গে। সেই পর্যন্ত আশা করছি সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, মোস্ট ইম্পর্টেন্টলি নিরাপদে থাকবেন।